আপনার নাম কি? শিপা মিজি। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 2 নং দক্ষিণ আমসাদি 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনার মানে ছেলেবেলা থেকে একটু শুনতে চাই, আপনি কিভাবে কি হলেন এবং কি হচ্ছে এখন কি করছেন? আসলে আমি ছোটোবেলা থেকে অনেক ছোটো ছিলাম, তখন ছোটোবেলা থেকে দেখতাম আমাদের অভাব অনাতার। আমার বাবা একজন প্রতিবন্ধী ছিল, আমার মাও একজন প্রতিবন্ধী টাইপের, মানসিক অসুস্থ। অভাবের সংসার দেখে আমি ছোটোবেলায় চলে যাই এমপি নয়নকিলা খালাতো বোনের কাছে। আমি ওনার কাছে মানুষ হই, প্রায় দীর্ঘ 21-22 বছর পর্যন্ত আমি ওনার কাছে থাকি। ওইখান থেকে আমি 2012 সালে বেঙ্গল শু ইন্ডাস্ট্রি লিমিটেডে চাকরি করি। 2020 সালে মহামারী করোনা আসার পরে আমি চাকরি ছাড়া দিই। ছাড়া দেওয়ার পরে আমাদের আরেকটা সমস্যা দেখা দিয়েছে, আম্মু আরও অসুস্থ হয়ে গেছে। এর ভিতরে আমি ছোটো বোন বিয়ে দিচ্ছি, ছোটো ভাই বাহিরে গেছে, ওই মোটামুটি আসি। থাকার পরে আমার আম্মা আবার সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ পাটোয়ারি বাসায় কাজ করে, ডক্টর মিঠু। তারপর আমাদের অভাবে আসলে সংসারটা চলার মতো পাশেও কেউ আসতেছে না। আম্মা ডক্টর আব্দুল করিম মিঠু স্যারের বাসায় তাদের পুরনো বাড়ি তার বাবার দেখাশোনা করতো। আমি তো বেঙ্গলে চাকরি করতাম, চাকরি চলে যাওয়ার পরে ডক্টর চৌধুরী চন্দ্রিমা, তো আমি ওই ম্যাডামকে বাসায় কাজ করি, ওইখান থেকে চলতেছে কোনো রকম। তারপরেও মানে কোনো কিছু করতে পারি না, আম্মা অসুস্থ হয়ে যায় বারবার, ডাক্তারের খরচ জমাতে পারে না, কিছু করতে পারে না। এর ভিতরে আমি আবার 2013 সালে লক্ষ্মীপুর হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন নিয়ে যখন কর্ম শুরু হয়, 2014 সাল থেকে আমি ওখানে আসি সমাজসেবা অধিদপ্তর। তো ওইখানে থাকার কারণে যতবার ডিসি আসে ততবার আমাদের মিটিং হয়, যত কিছু হোক। তার পাশাপাশি এখন নতুন যে মহিলা ডিসি আসছে, এই ম্যাডাম আসছে, আর ম্যাডামের সাথে আমাদের সাথে মিটিং ছিল। ওই মিটিংয়ে আমি ম্যাডামের সাথে কথাগুলো শেয়ার করছিলাম। আমার অনেক স্বপ্ন ছিল আমি একজন ট্রাফিক হব, কিন্তু আমার স্বপ্ন পূরণ করার মানুষ নেই, যে স্বপ্ন পূরণ করে দিবে ওরকম ধরনের কেউ নেই। তখন ম্যাডাম আমাকে বলল যে তুমি যে ট্রাফিকে চাকরি করতে চাও তোমাকে পছন্দ করতে হবে, তুমি তোমার জেলার চেয়ারম্যানের কাছে যাবা, আর নয়তো বাজারে কমিটি এবং চেয়ারম্যানের কাছে যেয়ে বলবা যে তোরা তোমাকে পছন্দ করে কিনা। যদি তোমাকে পছন্দ করে তাহলে অবশ্যই তোমাকে চাকরি দিবে, যদি না পছন্দ হয় তাহলে চাকরি দিবে না। পরে ম্যাডামকে আমি বললাম, ম্যাডাম আমার মাথা জায়গার ঠাঁই নেই, আমাকে একটা ঠাঁইয়ের ব্যবস্থা করে দেন। তবে ম্যাডাম আমাকে ঘর এবং চাকরি দুইটার ব্যবস্থা পথ দেখাই দিছে। এখন আমার ঘরটাও হয়ে যাবে, শয়ে ঘরের কাজ শুরু হবে। আর রাস্তায় ডিউটিটা করতেছি, তবে রাস্তায় যে ডিউটিটা করতেছি এটাতে আমার কোনো বেতন স্যালারি পাচ্ছি না। নূর নবী চেয়ারম্যানের নেতৃত্বে উনি আবার আনন্দ ঋষিকে সেক্রেটারি না কমিটি যেতে হোক, উনি আমাকে বলে দিচ্ছে প্রত্যেকটা আনন্দ যত 10 টাকা করে দিয়ে যায়। হয়তো কেউ ভালো লাগে কেউ আমাকে 10 টাকা দেয়, কেউ ভালো না লাগে সে বলে ঘুরিয়ে আসবে, কিন্তু পরে তার দিচ্ছে। তো অনেক আমি 300, 200, 400 এরকম পর্যন্ত আমি টাকা পাই, কোনো দিন দেখা যায় 60 টাকাও পাই। এই টাকা দিয়ে কোনো রকম আর কি সংসারটা চলতেছে, আর মাকে নিয়ে থাকতেছি। তবে মা বাসায় কাজ করে, আমি এখানে মোটামুটি করে সংসারটা গোছাইতেছি। তার মানে হচ্ছে আপনার তাহলে উপার্জনটা মূলত কি তাহলে? আমার উপার্জনটা হচ্ছে এখানে কোনো স্যালারি হচ্ছে না, তো আমি হাত পেতে যা পাই ওতে 200-300 টাকা, ওতে আমার কামাই আর কি। আচ্ছা আচ্ছা, এই কাজ করতে গেলে এই যে মানুষ আপনাকে কোনো কিছু বলে? অনেক মানুষ আমাকে অনেক ধরনের কথা বলে, ইটকারি দেয়, খারাপ কথা বলে, নোংরা কথা বলে, গায়ে হাত তুলতে আসে, কিন্তু আসলে আমাকে ভয় পায় না, অনেকে ভয় পায় না। যেমন কি আমার এলাকারগুলো আমাকে ভয় পায় না, বাইরেরগুলো আমাকে ভয় পায়, শ্রদ্ধা করে, সালাম দেয়, অনেকে সম্মান করে, 50 টাকার জায়গাতে 100 টাকা দিয়ে দেয়, আপনি ভাত খাবেন, কিছু খাবেন। অনেকে আবার দেখলাম আমাকে নিয়ে যে রেস্টুরেন্ট আজকে খান নাই, চলেন খাওয়াই দিই, উনি আমাকে খাওয়াই দেয়। আবার অনেকে দেখা যায় বলে যে আপনি তো খাবার খান নাই মনে হয়, চলে মুখ শুকাই গেছে। আমি বলি খাবার খাওয়ার সময় নাই, জাম পড়ে আছে, বাইরে থেকে কোক এনে দিবে খাওয়ার জন্য। একটু আগে একজন আমাকে বিরিয়ানি দিয়ে গেছে, ওনার দোকানে মনে হয় অনুষ্ঠান যত সম্ভব, দুপুর থেকে আমি এখনো কিছু খাই নাই, তার বিনিময়ে উনি আমাকে বিরিয়ানি দিয়ে গেছে খাওয়ার জন্য, খাওয়ার সময় পাইনি। সমস্যা বা আমার মিটিংয়ের কাজ চলে, ওইখানে হিজড়াদেরকে নিয়ে ট্রেনিং চলে, ওইখানে ট্রেনিং শেষ করে এখানে আবার আসি, রাস্তায় ডিউটি করি। এটা কি আপনি প্রতিদিনই করেন নাকি হচ্ছে? আমি প্রত্যেক দিন করি, কারণ আমি কোনো ছুটি কাটাই না, আমি প্রত্যেক দিন করি। আর এর পাকে যদি আমার ছুটির প্রয়োজন হয়, আমি ঢাকায় যদি যাই বা আত্মীয়র বাসা চেঞ্জ করে ওই বাসায় কাজ করি। আমি ছোটোবেলা থেকে জাতের বাসায় কাজ করছি, তাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু হেল্প হলে আমি এখানে বাজারে কমিটিকে বলে যাই বা চেয়ারম্যানকে বলে যাই যে আমি 2 দিনের জন্য 1 দিনের জন্য আমি ঢাকায় যাব।
15 দিন আগে আমি বলে দিই, হ্যাঁ যা, সমস্যা নাই, যেতে পারো। আচ্ছা, চেয়ারম্যান বা বাজার কমিটি এখন পর্যন্ত আপনার সাথে কোনো যোগাযোগ করছে বা আপনাকে যেহেতু কোনো কিছু পাচ্ছেন না কিছু দেওয়ার কোনো- ওনারা তো প্রত্যেক দিনে বলে যে কত পাচ্ছি জিজ্ঞাসা করে, কি পাচ্ছি জিজ্ঞাসা করে, হ্যাঁ পাচ্ছি, আজকে 200 টাকা পাচ্ছি, কালকে 300 টাকা পাচ্ছি প্রত্যেক দিন। আমার হয়তো একটা টেনশন লাগে যে আজকে দিয়ে নেই দেখি কী হচ্ছে, কালকে পাবো, কালকে দেয় না দেখে দেখি পরশু দিন পাবো। তবে আমি সমাজসেবাকে আমার কথাগুলো জানাইছি, যত আমি আমার এলাকার কাউকে আমি এসবগুলো জানাই না, বেশি হচ্ছে আমার বন্ধু হোক, ফ্রেন্ড হোক বা আবার গার্ডিয়ান হোক, সব কিছু আমার সমাজসেবা অধিদপ্তর, আমি ওদের কাছে সব কথা শেয়ার করি, ওরে আমার দুঃখ সুখের সাথী হিসাবে তাদের কাছে আমি বলি। তো আমি সমাজসেবাকে আমার সমস্যাগুলো জানাইছি, জানার পরে আমার ডিসি স্যারকে বলে গেছে যে আমাকে পোশাক, আমি ওনার কাছে বলছি যে আমার দেখা যায় অন্যদিন আমার জামা থাকে না, জামার অর্ধেকটা ছেড়ে যায়, আবার দেখা যায় অনেক সময় গায়ের ওড়নাটা ছেড়ে নিয়ে যায়, অনেক সময় অনেক দূরেও নিয়ে যায়, দৌড়ায় যায় আনতে হয়। তো দেখা যায় এসব সমস্যাগুলোর জন্য আমার একটা পোশাক খুব প্রয়োজন, যত আমার তৌফিক নেই যে একটা পোশাক আমি 10-15 হাজার টাকা দিয়ে বানাবো, যতটা হবে একটা ট্রাফিক পোশাক। অন্য পোশাক হলে যে একটা শার্ট প্যান্ট হয়তো ওটা আমি ব্যবস্থা করতে পারি, কিন্তু শার্ট প্যান্ট পরাটাও আমার পক্ষে সম্ভব না, ওটাতে আমাকে কেউ ভয় পাবে না, ভয় পাবে শুধুমাত্র একটা পোশাকে। তবে থানা থেকে আমাকে বাঁশি এবং রশি ওগুলা দিচ্ছে, আর লাঠি আমার পাশের দোকানে, উনি আমাকে লাঠি চলে গেলে লাঠি আবার কিনে দেয়, আবার লাঠি হয়ে গেলে আবার লাঠি দিয়ে দেয়। তবে লাঠি বাঁশি নিয়ে কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমার পোশাক আর হচ্ছে আমার স্যালারিটা হলে আমার মূলত আরও ভালো হয়। দেখা যায় আমি ড্রাইভার কাছ থেকে 10 টাকা খুঁজতে গেলে খারাপ কথা বলে, অনেক ড্রাইভার খারাপ কথা বলে, অনেক ড্রাইভার গালিগালাজও করে, অনেক ড্রাইভার অনেক নানা ধরনের মিটকারিও করে। আমি 10 টাকার জন্য এত মানহানি হব এটা আমি চাই না, সেজন্য আমার বেতনের কোনো দরকার নেই, টাকারও কোনো দরকার নেই, আমার দায়িত্ব আমি পালন করে যাবো, তবে আমার খাবারের টাকা যত দেখা যায় আমিও খেতে পারি, আমার মাও খেতে পারে। 4টা ডাল ভাত যত সরকার যত আমাকে একটা ঘর দেওয়ার ব্যবস্থা করছে, ওই ঘরটাতে আমি আর আমার মা যত 4টা ডাল ভাত খেয়ে যেতে পারি, এইটুকুই আমার যথেষ্ট, আমার বেশি টাকার লোভ নেই। আচ্ছা, আপনার ভবিষ্যতে পরিকল্পনা কি? ভবিষ্যৎ আমি আসলে আমার ছোটবেলা থেকে তো আমার স্বপ্ন ছিল অনেক কিছু, আমি একদিন ট্রাফিক হব, যা করতেও আমাকে পালন করে দিচ্ছে, দায়িত্ব করে যত ডিসি ম্যাডাম আমাকে দায়িত্ব দিয়ে দিচ্ছে ওনাকে হাতে, ওনারা আমাকে দায়িত্বতে দাঁড় করায় দিয়েছে, চেয়ারম্যান এবং বাজার কমিটি আমাকে দাঁড় করায় দিচ্ছে, ওনারা পছন্দ করে দাঁড় করাইছে যত আমি আমার এলাকায় থাকি, আমার ইয়েতে থাকি। আমি একজন হিজড়া হিসাবে আসলে যেরকম দোকানে দোকানে কালেকশন করা বা হাত খুলে বা নোংরামি করে বা খারাপ কাজ করে টাকা তোলা, ওগুলো আমি করি। যত আমি একজন শিক্ষিত ফ্যামিলিতে শিক্ষিত ফ্যামিলিতে আমি বড় হয়েছি, আমি যত একটা শিক্ষিত ফ্যামিলিতে বড় হয়েছি, ছোটোবেলা থেকে আমি শিক্ষিত মানুষদের সাথে চলাফেরা করছি, কিন্তু আমি হয়তো পড়াশোনা করতে পারি নাই, অতটুকু পড়াশোনা করতে পারি নাই, যত আমার বাবা ছোটোবেলা মারা গেছে, অভাবের সংসার, আমি বাসা বাড়িতে কাজ করে বড় হয়েছি, তার বিনিময়ে হয়তো দেখা যায় এখন যত বড় হয়েছে এখন তো আমার ভবিষ্যতের খুবই প্রয়োজন, কারণ আমার মা আছে, আমার তো কোনো ভবিষ্যৎ নেই, কারণ আমি হিজড়ে মানুষ, আমার কোনো ভবিষ্যতের দরকার নেই, কারণ আমার স্বামী হবে না, সংসার হবে না, বা ছেলে সন্তান হবে না, বা যদি আমি পারি একটা দত্তক নিয়ে হয়তো আমার ছায়া হিসেবে আমার হাকেজবোধ করার জন্য হয়তো একটা প্রয়োজন হয়, কিন্তু ওরকম তো আমার কেউ হবে না, কারণ কেউ তো আমাকে আশ্রয় দিবে, হয়তো একবেলা ভাত দিবে, পরবর্তীতে তো আমাকে ঠাঁই দিবে না। এগুলোর জন্য হয়তো চিন্তা ভাবনা করে এখন মাকে নিয়ে পড়ে আসি। দেখি আমি সরকারের কাছে যে জিনিসটা চাইছি, ম্যাডামের কাছে আমি বলছি, আমাকে রাস্তায় দাঁড় করাই দিচ্ছে, এখন হয়তো কর্মরিজি এটা নিয়ে আসি নাই, যেটা নিয়ে আসছি এত একটা মূর্খ মানুষ হয়েও যদি একটা ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারতেছি, ওই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে যদি আমি পারিশ্রমিক যদি আমি 200-300 টাকা পাই, এই 200-300 টাকা দিয়ে হয়তো দেখা যায় আমি চাল কিনতে পারি না, কিন্তু হয়তো তরকারিটা কিনে নিতে পারি, মাছ কিনতে পারি না, হয়তো ডাল কিনতে পারি। আচ্ছা, ঠিক আছে, এই যে আপনি কাজটা করতেছেন বা এই করার ক্ষেত্রে অন্য যারা আপনাদের হিজড়া সম্প্রদায়ের অন্য যারা আছে তাদের প্রতি কোনো মেসেজ দিবেন কিনা, তাদেরকে এরকম কাজ করা উচিত কিনা? আমি আমার লক্ষ্মীপুর জেলায় যত হিজড়া আছে তাদেরকেও বলছি বারবার করে, তোমরাও চাকরি যদি চাও করতে পারো, তোমরাও তোমাদের করে ব্যবস্থা করতে পারো, কিন্তু সমাজসেবা আমরা যতই চেষ্টা করি তাদেরকে আনার জন্য, তারা আসতে চায় না, কারণ আমাদের লক্ষ্মীপুর জেলাতে যতগুলো হিজড়া আছে এরা বিভিন্ন এলাকায় ঢুকে গেছে, কেউ দিনাজপুর, কেউ বগুড়া, কেউ ঢাকায়, কেউ খুলনা, কেউ চিটাগাং, কারণ লক্ষ্মীপুর জেলায় লক্ষ্মীপুরের হিজড়া নেই, যারা আছে এরা হচ্ছে বাহিরের হিজড়া, হয়তো লক্ষ্মীপুরে থাকতেছে খাইতেছে, কারণ আমি চাচ্ছি না কারো হাতের ভাত কাড়ি নিব,
তারা যেভাবে থাকুক না কেন, তারা তাদের ভবিষ্যৎ করুক। আমি আমার মাকে নিয়ে কীভাবে থাকবো, কীভাবে খাবো, আমার ভবিষ্যৎ কী। আমার এমন একটা স্বপ্ন আছে যে আমি একজন মেম্বার হব, আমি আমার জনগণের জন্য কিছু একটা করি, যে আমার জনগণের জন্য যদি আমি কিছু একটা করি, দেখা যায় আমার টাকা পয়সার লোভ নাই, কিন্তু আমার জনগণের ভালোবাসা আছে। ঠিক জনগণ আমাকে খুবই শ্রদ্ধা করে, খুবই ভালোবাসে, কিন্তু দূর থেকে ভালোবাসে, পিছ থেকে গুতা মারে। এই হচ্ছে আমাদের জনগণের অবস্থা। আমার জনগণের যদি আমাকে সাহায্য করতো, তাহলে আজকে বিনা চিকিৎসা আমার বাবা হাসপাতালে বারান্দায় মারা যেত না। ব্লাড ক্যান্সারে আমার বাবা একজন হাসপাতালে মারা গেছে। আজকে যে আমরা এতটা বছর মানুষের বাসায় কাজ করে খাচ্ছি বা কাজ করে যাচ্ছি, 2006 সালে যখন বাবা মারা যায়, এখন পর্যন্ত আমরা বাসা বাড়িতে কাজ করতেছি। কিন্তু আমি তো ইচ্ছা করলে একটা হিজড়া কত কিছু করতে পারে। আমি তো